প্রতাপ সাহা নিকোটিনের ধোঁয়া নিকশ কালো আকাশে উড়িয়ে দিতে দিতে পৃথিবীর সবচেয়ে কৃতজ্ঞ প্রাণী কুকুরটার পাশে গিয়ে বসল। বুক পকেট থেকে ফোনখানা বের করে কাকে যেন ফোন লাগালো। রিং হতে হতেই মেয়ের জীবনটা কিছুটা গুছিয়ে দেওয়ার জল্পনা কল্পনা করলো। তার এই মুহূর্তে এসে হঠাৎ করে অনুভব হলো, আজ সজল সাহেবের জায়গায় সে থাকলে কুকুরটার জায়গায় থাকতো তার হতভাগিনী, কুল কিনারা হারা প্রিয়দর্শিনী। যে মেয়েটা তার মৃত্যুর পর তার এমন একটা আধার রজনী সাথ দিবে, সে মেয়েটার জন্য বেঁচে থাকাকালীন কিছু না করলে বিরাট অপরাধ হয়ে যাবে যে। অপর পাশ থেকে কলটা না ধরায় অনবরত রিং হচ্ছে প্রতাপ সাহার ফোনে। প্রতাপ সাহা সিগারেট ফুঁকতে ফুঁকতে হঠাৎ ধ্যান ভাঙল। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গৌরব কিসের ভাই? বাইরে রিকশার টুংটাং শব্দ, মাঝে মাঝে তুমুল হর্ন তুলে সাই সাই করে হয়তো বিশাল গাড়িগুলো ছুটে যাচ্ছে। ঘরের মাঝে 8টা মানুষ আর একটা নিথর দেহ, যার শরীরে রক্ত এখন শুকিয়ে গেছে। মায়া ঠায় দাঁড়িয়ে আছে মোহনার ডান কাঁধে ভরসার হাতখানা দিয়ে। তবে আজ যেন মোহনাকে একা অনুভব করাতে ইচ্ছে করছে না। খারাপ মানুষেরও তো একটা বিশ্বস্ত হাত প্রয়োজন হতে পারে। মায়া না হয় কিছুটা সময়ের জন্য সেই হাত হবে। নীরবতার জাল ছিল এবার বিহঙ্গিনী। অশ্রুসিক্ত নয়নে ভেজা আঁখি পল্লবে কিঞ্চিত মায়ের দিকে চেয়ে বাবার দিকে আঙ্গুল তাক করে অসহায় কণ্ঠে বলল, তোমার সেই খারাপ সময়টাতে যে মানুষ তোমার পাশে ছিল, আজ সেই মানুষটার মৃত্যুর জন্য তুমি দায়ী মা। কেন মা? এমনটা তো হওয়ার কথা ছিল না। মোহনা অপলক তাকিয়ে রইল নিলয় কুমারের নির্লিপ্ত দেহখানার দিকে। রক্ত নেই বোধহয় দেহখানায়, কেমন ফ্যাকাশে হয়ে আছে মানুষটার শরীর। সত্যিই তো এমনটা হওয়ার কথা ছিল না, অথচ যা ঘটার কথা না তাই ঘটেছে। কেন মারলেন বাবাকে? প্রশ্নটা করার সময় তর্ষিনীর কণ্ঠ কাঁপল সামান্য। সে হয়তো আন্দাজ করতে পারছে শ্বশুরের অন্যায়খানা, কিন্তু মন যে মানতে চাচ্ছে না। পুরো পৃথিবী যে রাত্রিরে নিশ্চিতে ঘুমিয়েছিল, সে রাত্রিরে সজাগ ছিল একটা মানুষ অগাধ দুশ্চিন্তা। পুত্রবধূর একা রাস্তায় যদি ভীষণ ক্ষুধা পায়, তাহলে যেন হাতের কাছে খাবার পায় সে ব্যবস্থা করার জন্য। এই মানুষটাকে খারাপ কিভাবে ভাবা যায়? মোহনা আবার মুখ খুললেন। এবার মুখে চোখে কাঠিন্যতা নেই, কেবল হাহাকার হচ্ছে হৃদয় মাঝে। তার মা কেউ খুন করেছে, এ কথাখানা বলার সময় তার চোখে মুখে এতটা বিষাদ দেখা যায়নি যা এখন দেখা যাচ্ছে। আঁচলখানা চেপে ধরে রাখলো সে শক্ত করে। অতঃপর বলল, আমার অতীত জেনে এই মানুষটাই আগলে রেখেছিল আমাকে, বট গাছের মতো। কুল কিনারা হারা আমার কুল হয়ে এসেছিল সে। এতিম ছিল মানুষটা। মা বাবা ছিল না তার এ দুনিয়ায়, আমারও কেউ ছিল না। আমরাই দুজনের গোটা পৃথিবী হয়ে উঠেছিলাম। সংসার গড়ে উঠেছিল আমাদের, সেখানে রচনা করেছিলাম সুখের উপন্যাস। কিন্তু অদ্ভুতভাবে আমার মহিলা ভীতি সৃষ্টি হয়েছিল। মেয়েদের প্রতি আমার একটা ভয় কাজ করত। তিন ছেলে মেয়ে নিয়ে যখন আমাদের সুখের সংসার হলো, তখনই হঠাৎ মৈত্র জানালো তার একটা মেয়েকে পছন্দ। আমার সমস্ত সুখ হঠাৎ করে চুপসে গেল। ভয় হতে শুরু করলো নিজের জন্য, বিহুর জন্য। ঘরে বউ আনলে যদি আমার বৌদির মতন হয়, আমার মেয়েটার যদি কপাল পুড়ে, কিন্তু প্রকাশ করতে পারলাম না সেটা। আমার ভয় যুক্তিযুক্ত না, তবুও আমার প্রচণ্ড রকমের ভয়। ঘুম হতো না, মাঝরাতে জেগে উঠতাম, ভয় হতো, প্রচণ্ড রকমের ভয়। বিহুর জন্য খুব কাঁদতাম লুকিয়ে। মেয়েটার তো সবে জীবন শুরু, ওর সাথে এমন হলে কি হবে? অতঃপর ছেলের আবদারে মৃত্তিকাকে দেখতে যাই আমরা। মৃত্তিকা বেশ ছটফটে চঞ্চল ছিল। আমার কি যেন হলো জানি না, ভয়টা দারুণভাবে জেঁকে ধরলো। এই চঞ্চল মেয়েটা যদি আমার বৌদির মতন হয়, তা অতঃপর বাড়ি এসে মৈত্রকে বলি, বাবা আমার একটা কথা রাখবি? মৈত্র সম্মতি জানালো। সে কথাখানা রাখবে। অতঃপর এই প্রথম আমি মৈত্রের কাছে অন্যায় আবদার করে বলি, এই বিয়েটা যেন সে না করে। মৈত্র দ্বিমত করেনি, কেবল ঘাড় কাত করে সে আমার কথাকে মেনে নিল। কোনো প্রশ্ন না কোনো জবাবদিহিতা ছাড়াই আমার ছেলেটা সব মেনে নিল। সেদিন রাতে আমি কাঁদলাম, খুব কাঁদলাম। যাকে পৃথিবীর সব সুখ দিতে এত কিছু সহ্য করলাম, আজ তার সুখ কেড়ে নিয়েছি ভেবে কাঁদলাম। পরের দিন ওদের 3 ভাই বোনকে নিয়ে একটু ঘুরতে গেলাম শহরের বাহিরে। ওদের বাবা গেলেন না। যখন বাড়ি ফিরলাম, তখন মৃত্তিকার মৃত্যুর খবর ভেসে এলো। এরপরে আরেকবার বদলে গেল আমার সংসারের চিত্র।
আমার ছেলেটা মৃত্তিকার বাড়ি গিয়ে ফিরে এসে কেমন হয়ে গেল, পাগলামো শুরু করলো। তারপর আমি ওকে সবার থেকে লুকিয়ে পাগলাগারোতে পাঠিয়ে দিই এবং সবার কাছে জানাই ছেলেটা আমার হারিয়ে গেছে, কই যেন চলে গেছে। বিপ্রতিবার বিহু তখন অনেকটাই ছোট ছিল, তাই এই ঘটনা নিয়ে আর তত ঘাটাঘাটি হয়নি। কথা থামিয়ে মৈত্রর চোখে মুখে অনবরত স্নেহের হাত বোলাতে থাকে মোহনা। বুকের সবটুকু স্নেহ যেন ঢেলে দিবে সে এক নিমিষে। এবার কোমল কণ্ঠে প্রশ্ন ছুড়ল মায়া, আপনি মৈত্রদাকে কেন লুকিয়ে পাগলাগারোতে পাঠিয়েছিলেন? আমার কেন যেন সন্দেহ হতে থাকলো মৈত্রর আচরণে। আমার মনে হতে লাগলো মৈত্র এমন কিছু জানে যা অন্য কেউ জানলে অসুবিধা, মৈত্রের প্রাণঘাতীও হতে পারে। তাই এতগুলো বছর ওরে আমি লুকিয়ে রেখেছিলাম। বিহু তার বাবার দেহপানে তাকিয়ে বলল, তাহলে এতগুলো বছর বাবার মৃত্যুর সাথে এ ঘটনার কি সম্পর্ক মা? মৈত্রের চোখে মুখে বুলাতে থাকা মোহনার হাতটা আপনা আপনি থেমে গেল। তার চোখ আবার ভরে উঠল জলে। মায়ের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে কাপা কণ্ঠে বলল, যদি বলি মায়ের কারণেই আজ এত বছর পুরনো ঘটনা উঠে এসে তোর বাবার মৃত্যু ঘটেছে। উপস্থিতি সবাই মোহনার কথাতে ভীষণ অবাক হলো, বোঝাই গেছে। মোহনা সবার অবাক মুখ পানে তাকিয়ে স্মিত হাসল, বিরস কণ্ঠে বলল, আজ থেকে প্রায় 1 মাস আগের ঘটনা। একদিন বিকালে ছাদে গিয়ে ওই মায়ের সাথে হৈমন্তকে কথা বলতে দেখলাম। তারপর কিসের প্রতিশোধ নিয়ে যেন কথা বলছে। হঠাৎ করে আমার পুরনো ভয়টা মাথাচাড়া দিয়ে দিল। মায়া তবে কি আমার বৌদির মতন? আমার ভয় ধীরে ধীরে বাড়ল। এই প্রথম আমি মায়ের পরিবার সম্পর্কে খোঁজ করি। আমার ছেলে বৌদির নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই, বরং তাদের এই বাড়ি থেকে তাড়ানো নিয়ে আমার আগ্রহ বেশি ছিল। আর সেই আগ্রহের শিকার দর্শিনী। ওরে যখন কোনো মতে তাড়াতে পারছিলাম না, তখন ছেলের দ্বিতীয় বিয়েতে আমি মত দিয়েছিলাম। ভেবেছিলাম ছোট বউ আসবে, একটু অত্যাচার করলে পালাবে এ বাড়ি ছেড়ে। পুরনো ঘটনার রেশ ধরেই আমি বিহুর সাথে দর্শিনীর মেলামেশা পছন্দ করতাম না। সে যাই হোক, আমি হৈমন্তীর সব চলাফেরা লক্ষ্য করতে শুরু করলাম। লোকও ঠিক করলাম ওর পিছনে। পরে জানতে পারলাম হৈমন্ত মায়ার মাসির জায়ের ছেলে। মায়া তার মাসির বাড়িতেই থাকে। আর সবচেয়ে বড় সত্যি, মায়া সেই মৃত্তিকার বোন। মোহনার শেষ কথায় বিহু মৃত্যুঞ্জয় বেশ অবাক হলো। দর্শিনী একটু আগে মায়ার মুখ থেকে সবটা শুনেছিল বিধায় তার ততটা অবাক হয়নি। মোহনা কারো দিকে চাইল না, স্বামীর লাশের দিকে তাকিয়ে বলল, মায়া নিজের দিদির মৃত্যুর প্রতিশোধ নিতে এ বাড়িতে এসেছে। জানার পর অনেকগুলো বছর আগের ছকগুলো আমি আবার মেলানোর চেষ্টা করলাম, কোনো মতে সে হিসাব মিলছে না। হঠাৎ তোদের বাবার আলমারির এক কোণার শপিং ব্যাগ থেকে রক্তাক্ত জামাকাপড় উদ্ধার করলাম। আমার হিসেব যেন আরও গলমিল হয়ে গেল। অতপর আমি হাজির হলাম মৈত্রর কাছে। সেদিন আমার ভারসাম্যহীন ছেলের যেন কি হলো। আমি একবার মৃত্তিকার নাম নিতেই সে ফেল কেঁদে দিল। নালিশের স্বরে বলল, মা, বাবা খারাপ, ও আমার মাটিকে মেরেছে জানো, ও মেরেছে। আমি মৈত্রের কথায় অবাক হলাম। অবাক হয়ে মৈত্রকে জিজ্ঞেস করতে মৈত্র বলল, আমরা সেদিন শহরের যেদিন বাহিরে যাই সেদিন মৃত্তিকা ও বাড়িতে এসেছিল আমাকে মানানোর জন্য। তোদের বাবা তখন ধূমজ্বরের ঘোরে ছিল। মৃত্তিকাকে দেখে তার হঠাৎ পুরুষত্ব জেগে উঠল। আমার এত ভালোবাসার মানুষটা সেদিন অতটুকু মেয়ের জন্য নির্দয় হয়ে উঠল। অতঃপর মেয়েটা সতীত্ব ছিনিয়ে নিল। মৃত্তিকা তার ডায়েরির ভাঁজে চিঠিতে এসব লিখে রেখেছিল, যা মৈত্রই বের করে জানতে পারে। আমার পুরো পৃথিবীটা যেন ঘুরে উঠেছিল। এত দিনের বিশ্বাস ধুলোয় মিটে গেল। আরেকবার পুরুষ জাতির উপর গা ঘিন করা রাগ উঠল। নিজের ভালোবাসার উপর তাচ্ছিল্য জন্মালো। জীবনটা যে আমার এমনভাবে বৃথা যাবে কে জানত। একদিন আমিও সতীত্ব হারিয়েছিলাম, তাই সতীত্ব হারানো যন্ত্রণা বুঝি। তাই ভালোবাসাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি মানুষ হলাম। আরেকবার মৃত মেয়েটার বিচারের জন্য আরেকবার স্নান করলাম স্বামীর রক্তে। ড্রয়িং রুম জুড়ে হু হু করে কান্নার শব্দে ভেসে এলো। মায়া কাঁদছে, বিপ্রতিভ বিহু, এমনকি দর্শিনী কাঁদছে। তারা যে মানতে পারছে না এই নিকৃষ্ট সত্যি। সত্য এত তিক্ত কেন? কেন সত্যি মানতে হয়? কিছু ভয়ঙ্কর সত্যি পৃথিবী থেকে কেন হারিয়ে যায় না? ভালোবাসার মানুষগুলোকে ঘৃণা করা যে অনেক কষ্টের, মৃত্যু যন্ত্রণাও যে এর চেয়ে সোজা। মোহনা উঠে দাঁড়ালো, দর্শিনীর দিকে হাত বাড়িয়ে আবার কি মনে করে যেন গুটিয়ে নিয়ে ভীষণ ফ্যাকাশে পানসে হাসি দিয়ে বলল, আমি হাত দিয়ে যাচ্ছি তাই দুঃখ হয়ে যায়। সে হাত দিয়ে কি বলো বন্ধু, তোমায় ছোঁয়া যায়? দর্শিনীর কি হলো সেও নিজেও জানে না।
গত 3 বছরে শাশুড়ির করা আচরণ সে এক নিমিষেই ভুলে গেল। মোহনাকে হুট করে জড়িয়ে ধরে কেঁদে উঠল, হাহাকার করে। তার যে ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু কষ্টটা তার কার জন্য হচ্ছে সে জানে না। শ্বশুরের জন্য, না এই দুঃখিনী শাশুড়ির জন্য, না এই পৃথিবীর নির্মম সত্যি মানতে না পারার জন্য। নীরব আলিঙ্গনে মিনিট 2 পেরোতেই মোহনা বাঁধনমুক্ত হয়। দর্শিনীর সামনে হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, নারী ভীতি আমার মানসিক রোগ ছাড়া কিছুই না। আমার এই একটা রোগের জন্য তোমার সাথে সংসার লুটুপুটি খেয়েছে ধুলোয়। তোমার সন্তান আজ বাবার আশ্রয়স্থল হারিয়েছে। সবটা দোষ আমি মাথা পেতে স্বীকার করছি। আমাকে তুমি চিরজীবন অভিশাপে রেখো। অন্তত আমি নিজের কাছে নিজে একটু কম লজ্জিত হব। কী বা করতাম বলো তখন? ছেলেরা ভাবে নারী জীবন বোধহয় ভীষণ সোজা। কিছু বছর বাবার ঘরে, তারপর বাকি বছর স্বামীর ঘরে বসে কাটিয়ে দেওয়াই নারীর জীবনের সারাংশ। কিন্তু যদি একটু তলিয়ে দেখতো মানুষ, তাহলে বুঝতে পারতো পৃথিবীতে নারী জীবনের চেয়ে কঠিন জীবন আর কিছু হয় না। পৃথিবীতে এমন কোনো পুরুষ পাবে না যারা নিজের পুরুষ জীবনকে ঘৃণা করে। অথচ এই পৃথিবীতে এমন কত শত নারী আছে যারা নারী হয়েছে বলে নিজেদেরকে ঘৃণা করে। কেন করে বলো তো? ভীষণ সুখে কি ঘৃণা আসে? ঘরে বাহিরে সব জায়গায় নারীদের নিরাপদ থাকতে হয়। নিজের সম্মান টিকিয়ে রাখতে দিবানিশি ভয়ে জুবুথুবু হয়ে থাকতে হয়। কই, পুরুষেরা তো যুগের পর যুগ নির্দ্বিধায় জীবন কাটাচ্ছে। তাদের তো সম্মান রক্ষার ভয় নেই। পরিবারের ভার কাঁধে নিতে হয় বলে পুরুষেরা নারীদের কতই হেলাই না করে। পুরুষদের মতন আর কোনো জীব যেন পৃথিবীতে নেই। অথচ পরিবার, সমাজ দায়িত্ব পালন করতে করতে শেষ হয় নারী জীবন। রাস্তাঘাটে চলাফেরার সময় ভয়ে থাকতে হয় কোনো পুরুষ না আবার নারী সত্তাখানা ছুঁয়ে দেয়। শুধু রাস্তাঘাট না, পরিবারের মানুষ, এমনকি আত্মীয় স্বজনের কাছে থেকেও ভয়ে থাকতে হয়। আত্মীয়ের মাঝে কোন পুরুষ তার লোভের হাতখানা শরীরে ছুঁয়ে দিলেও কিছু বলা যায় না। ভেতরে ভেতরে অপমান, ঘৃণায় ঘুমড়ে মরতে হয়। কেন? কেবলমাত্র নারী বলেই? পৃথিবীতে 90% নারী এই ছোঁয়ার শিকার। পরিবারের মানুষ পরিবারের মানুষ অবধি হাত ছাড় দেয় না নারী দেহ ছুঁয়ে দেওয়ার লোক। আমার এই নারী জন্ম নিয়ে বেঁচে আছি, এক একজন যেন মানসিক রোগী হয়ে আছি। অথচ সমাজ কত অবলীলায় বলে দেয় নারী জীবনে কী আর এমন কষ্ট। এ অপ্রাসঙ্গিক ঘটনায় আমিও আজ ভুক্তভোগী। দর্শিনী, ক্ষমা করো। তোমার সংসার আমি ফিরিয়ে দিতে পারবো না জানি। কেবল আমার সবটুকু প্রার্থনায় তোমার অঢেল সুখের কামনা করছি। ভালো থাকবে কেমন? দর্শিনী মুখে আঁচল চেপে কাঁদছে। এই মহিলাটা শেষ মুহূর্তে এসে এতটা ভালো না হলেই পারত। কেন এত ভালো হলো সে? মৃত্যুঞ্জয় দর্শিনীর মাথায় হাত বোলালো। হাত বোলাতে বোলাতে মোহনার দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি জীবনে প্রচুর লড়াই করেছেন, কিন্তু আপনার লড়াইয়ের পথও যে অন্যায় পথ ছিল। তার জন্যই বুঝি পুলিশকে খবর দিলে? দেখেছি, আমি সবই দেখেছি। বাড়ির ঠিকানাখানা পাঠিয়েছ এতক্ষণ, তাই না? আমার অন্যায় শাস্তি দিবে বলে? বেশ করেছ। আমি অন্যায় করার জন্য কত কিছুই না করলাম। স্ট্রোক করার পর শরীরের সব অঙ্গ ঠিক থাকলেও খবর ছড়ালাম, বা হাত অবশ হয়ে গিয়েছে। ভেবেছিলাম এবারও ধামাচাপা দিতে পারবো বাপ, কিন্তু আমি যে ভুলে গিয়েছিলাম পাপ বাপ কেউ ছাড়ে না। এই যে দেখো, স্বামীকে নিজের হাতে খুন করার পরেও কি সুন্দর সিঁদুর লেপটেছি কপালে। এটাও ধর্ম অনুযায়ী পাপ, কিন্তু আমার কাছে চিরশান্তি। ওই যে ওখানে যে মানুষটা শুয়ে আছে, এই সিঁদুরটা আমি তার নামে পড়িনি। বছর 30-35 আগে কুল কিনারা হারা আমার মাথার উপর বট বৃক্ষ হয়ে যে এসেছিল, এই সিঁদুরটা আমি তার নামে পড়েছি। সেই স্মৃতি মিটবার নয়, সে মানুষও আমার কাছে কখনো মরবে না। আমি ভালোবাসি আর চিরকাল বেসে যাব ওই মানুষটাকে। এই ধর্ষক নিলয় কুমার আমার কেউ না, কিচ্ছু না, কিন্তু ওই বট বৃক্ষ নিলয় কুমার আমার পুরো পৃথিবী। এই 50 ঊর্ধ্ব পৌর মানুষটার মাঝে ভালোবাসা কতটা প্রবাহমান, অথচ ভালোবাসার মানুষটা কত বিশ্রী। এই মানুষটা বুঝিয়ে দিচ্ছেন ভালোবাসার মানুষ খারাপ মানেই ভালোবাসার উপর কলঙ্কের কালি লেপে দিলেই তুমি প্রেমিক না। প্রেমিক হতে হলে তোমার অন্তরে কেবলমাত্র প্রেম থাকতে হবে। তোমার ভালোবাসার মানুষ অযোগ্য হতেই পারে, কিন্তু ভালোবাসা সর্বদা পূজনীয়। ভালোবাসাকে ঠুনকো অবহেলায় ছেড়ে ফেলার অধিকার তোমার নেই। ভালোবাসা পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল। ভুল প্রেমিক তার অদৃশ্য কিছু কলঙ্ক মাত্র। মোহনা হুট করে ভয়ঙ্কর হাসি দিয়ে উঠল। তার খিলখিল হাসিতে ভরে উঠল পরিবেশ, কেঁপে উঠল লোমকূপ।
হাসতে হাসতেই মোহনা বলল, বিহু সাবধানে থাকিস, এই পৃথিবী বড় নিষ্ঠুর, একা বেঁচে থাকা ভীষণ কষ্টের, তবুও টিকে থাকিস। তুই যেন আবার নতুন করে কোনো মোহনা না হোস, সেই প্রার্থনা করি। মোহনা জীবনে সব পেলেও ভালোবাসা পায় না, আর ভালোবাসা ছাড়া বেঁচে থাকা কঠিন রে, বড্ড কঠিন। মোহনার কথার ধরন, হাসির অঙ্গভঙ্গি কিছুটা সন্দেহ জাগালো উপস্থিত মানুষের জনের মনে। মায়া তার শাশুড়ির পানে এগিয়ে আসতে নিলে হুট করে তাদের পুরো ঘর আধার হয়ে ওঠে, কোনো আলোর ছিটে ফোটা নেই। আহম্মক বনে যায় সবাই, যার যার স্থানে দাঁড়িয়ে থাকে। বিদ্যুৎ চলে গেল, আধারে আধারে জায়গাটা যেন মৃত্যুপুরী ধারণ করলো। মিনিট পাঁচেক ব্যবধানে পুরো মহল আলোকিত করে জ্বলে উঠল কৃত্রিম আলোগুলো। বিদ্যুৎ আসতেই সবার নজর গেল তাদের মেইন দরজাখানার দিকে, যেটা হাঁ করে খোলা। সবাই বিস্মিত হলো, অবাক হলো। মোহনা এখানে নেই, কোথাও নেই। মিনিট পাঁচের ব্যবধানে মহিলাটা কোথায় গেল সে? মৃত্যুঞ্জয় আশেপাশে খোঁজা শুরু করলো। তন্মধ্যে পুলিশ তার সশব্দে জিপখানা নিয়ে হাজির হলো। উপস্থিতি সবাই কি কর্তব্য বিমূঢ়। কয়েক মিনিটের ব্যবধানে বদলে গেল সব। থানার বড় অফিসার নিলয় কুমারের লাশটা উঠিয়ে নেওয়ার হুকুম জারি করলেন। কে মেরেছে, কি হয়েছে জানতে চাইলে ঘটনা ঘুরিয়ে দেয় বিপ্রতীপ। সবটা দোষ অকপটে নিজের ঘাড়ে তুলে নেয়। এমনকি সে এটাও বলে, ছুরিতে তার হাতের ছাপ, দড়িতেও তার হাতের ছাপ, কারণ লাশটা সেই খুলেছিল ফ্যান থেকে। সবটাই যেন সবার অবিশ্বাস্যকর ভ্রম মনে হলো। কয়েক মিনিটের ব্যবধানে কিছু না করেও খুনের আসামি হয় বিপ্রতীপ। সবাই সবটা কেবল চেয়ে দেখল, কারো কিছু বলার নেই। বলতে চেয়েও যেন কেউ কিছু বলতে পারল না। বিপ্রতীপ সবার সাথে আলাদা কথা বলবে একটু সাইডে নিয়ে গেল সবাইকে। বিহঙ্গিনী মুখ খুলল এবার, কাঁদতে কাঁদতে বলল, তোরা সবাই স্বার্থপর দা ভাই, আমায় এই পুরো পৃথিবীতে একা করে দিয়ে পালাচ্ছিস। বিপ্রতীপ হাসল, বিহঙ্গিনীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই কোথায় একা? এই গোটা পৃথিবীটাকে তুই নিজের করে নে। এই প্রথম আমি কোনো সঠিক কাজ করেছি। তাছাড়া হয়তো আমি বাবার খুন করিনি, কিন্তু খুন তো আমিই করেছি। একটা সম্পর্কের খুন করেছি, একটা মেয়ের বিশ্বাসের খুন করেছিলাম। সেটার শাস্তি তো আমার প্রাপ্য, সেটাই না হয় হলো এবার। আমার মা পৃথিবীর বুকে একদম পবিত্র নারী হয়েই না হয় বেঁচে রইল। কেউ জানবে না একটা নারীর নির্মম জীবনের নিষ্ঠুরতা। যে মানুষটা সারা জীবন এত কিছু সহ্য করলো, সে না হয় শেষ অবধি সুন্দর থাকুক। সে মানুষটার বেঁচে থাকার বড্ড ইচ্ছে, নরক সহ্য করেও বেঁচেছিল। সে মানুষটাকে কিভাবে মরতে দেই বলো? তাই বলে তুই দোষ না করেও দোষী হবি দা ভাই? বিহঙ্গিনীর কণ্ঠের চরম অসহায়ত্ব স্পষ্ট। বিপ্রতীপ বাম চোখের কোণাটা কনিষ্ঠ আঙুলের সাহায্যে মুছে নিলেন। ফর্সা মুখখানা লাল হয়ে গেছে, হয়তো ভেতর ভেতর সে প্রচুর কাঁদছে, কিন্তু ওপরে হাসি মুখ বজায় রেখেই বলল, হ্যাঁ দোষী হব। মা যেহেতু বেঁচে থাকার জন্য গিয়েছে, তাহলে তাকে বাঁচতে দে। মা হয়তো বুঝতে পেরেছিল এমন কিছু হবে, তাই তো সব প্ল্যান করেছে। আর তাছাড়া আমি না হতে পেরেছি ভালো প্রেমিক, না হয়েছি ভালো স্বামী, আর না হতে পারবো ভালো বাবা। অন্তত একটা ভালো সন্তানই হলাম। মায়ের গর্ভের কলঙ্ক না হয় কিঞ্চিত উজ্জ্বল অক্ষর তো হলাম। ভালো থাকিস পিহু। বিপ্রতীপের কণ্ঠস্বর কাঁপল, অশ্রু গড়ালো। জীবনে সে অনেক বাজিমাত করেছে, আজ জীবন একটা বাজিমাত করে দিল। কথায় আছে না, সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। দর্শিনী কেবল ফ্যাল করে বিপ্রতীপের যাওয়ার পানে তাকিয়ে রইল। অন্তরের গহীন হতে বেরিয়ে এলো খুব পাংশুটে দীর্ঘশ্বাস। জীবনটা এমন না হলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? জীবনের পথ চলতে গিয়ে কত কিছুই না দেখতে হয়, কত হিসেব গড়মিল হয়, তবুও তো জীবন সুন্দর। খালি রাস্তায় সাই সাই করে ছুটে যাচ্ছে মৃত্যুঞ্জয়ের গাড়িটা। খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে মৃত্যুঞ্জয়। তার বা পাশে দর্শিনী নির্লিপ্ত ভঙ্গিতে বসে রইল। মধ্যরাতে তারা পাড়ি জমেছে বাড়ির পথে। এই শহর দর্শিনীকে কেবল কষ্টই দিয়েছে, আর সে যে সহ্য করার শক্তি তার নেই। বিহঙ্গিনীকে নিজের সাথে নিয়ে আসার অনেক চেষ্টাই করেছে দর্শিনী, কিন্তু মেয়েটা আসেনি। কেমন ভেঙে পড়েছে, একদম নেতিয়ে গেছে সে। মায়া অবশ্য বলেছে সাথ দিবে বিহু, কিন্তু তা কতদিনের জন্য? রাতের নিস্তব্ধ রাস্তাকে পিছে ফেলে বিরতিহীনভাবে ধূসর রঙের গাড়িটা ছুটে যাচ্ছে গন্তব্যে। গাড়ির ভেতরে অবস্থানরত মানুষ দুজনই নিশ্চুপ। একজন বিষাদে নিশ্চুপ, আর একজন অপ্রাসঙ্গিক হিংসায়। হুট করে চলন্ত গাড়িটা সাবধানে ব্রেক কষল মৃত্যুঞ্জয়। বাহিরের দিকে আচ্ছন্ন থাকা দর্শিনীর দৃষ্টি মৃত্যুঞ্জয় আবদ্ধ হলো।
খানিক অবাক হয়ে প্রশ্ন ছুড়ল, গাড়ি থামালেন যে? মৃত্যুঞ্জয় সিট বেল্ট খুলতে খুলতে রুক্ষ স্বরে জবাব দিল, গন্তব্য বহুদূর, তাই বিরতি প্রয়োজন। আপনি বসুন, আমি আসছি। দর্শিনী হয়তো আরও কিছু বলতো, কিন্তু মৃত্যুঞ্জয় সে সুযোগটুকু না দিয়েই বড় বড় পা ফেলে রাস্তার বিপরীত পাশে চলে গেল। বিরাট রাস্তায় খালি গাড়িটাতে দর্শিনী একা বসে রইল। মিনিট 10 গড়াতেই মৃত্যুঞ্জয় চলে এলো হাতে হাতে তার বিশাল প্যাকেট। দর্শিনী প্যাকেটটা দেখে ভ্রু কুঁচকাল। প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিসের প্যাকেট এটা? খুলেই দেখুন। দর্শিনী আর কথা বাড়ালো না, প্যাকেটটা ধীর গতিতে খোলা শুরু করলো। মৃত্যুঞ্জয় ততক্ষণে এসে গাড়িতে বসে পড়েছে। পকেটটা খুলতেই হেলথ ড্রিঙ্কস, কিছু ফল, বাটার বন, জলের বোতল, লাড্ডুর বাক্স চোখে পড়ল দর্শিনীর। মৃত্যুঞ্জয় সবে গাড়ি স্টার্ট দিয়েছে, তন্মধ্যে দর্শিনীর বিস্মিত কণ্ঠ ভেসে এলো, এতগুলো খাবার? হ্যাঁ, সারা রাত না খেয়ে থাকলে বাবুর যে শরীর খারাপ করবে জানেন না? শোকে তো ডুবে আছেন, বাবুটার চিন্তা করার কি প্রয়োজন আছে? দর্শিনী সন্দিহান দৃষ্টিতে তাকালো তার পাশে বসা সুপুরুষটার দিকে। কিঞ্চিত নড়ে চড়ে বসে প্রথমে হাত দিল লাড্ডুর বক্সটাতে। সাথে সাথে পুরুষালী কণ্ঠে গম্ভীর কণ্ঠ এলো, খালি পেটে প্রথমে মিষ্টি খেলে গা গুলিয়ে আসবে। প্রথমে বাটার বন খান, তারপর জল, এরপর একটু ফল খেয়ে যা ইচ্ছে খাবেন। এত বড় হলেন অথচ স্বাস্থ্য সম্পর্কে সচেতন না। মৃত্যুঞ্জয় আজ বেশ গম্ভীর হয়ে কথা বলছে। দর্শিনীর বিরক্ত লাগলো, কিঞ্চিত বিরক্ত প্রকাশ করে বলল, এভাবে আমার সাথে কথা বলবেন না তো, কেমন যেন মাস্টার মশাই আসছে। দর্শিনীর ওপর কিছুটা অভিমান থাকলেও দর্শিনীর বাচ্চামি মাখানো কথায় হেসে ফেলে মৃত্যুঞ্জয়। কেউ বলবে এই মেয়েটাই সবসময় এত গম্ভীর হয়ে থাকে। মৃত্যুঞ্জয়কে হাসতে দেখে আরেক দফা বিরক্ত হলো সে। বাটার বন বের করে একটা মৃত্যুঞ্জয়কে এগিয়ে দিয়ে মৃত্যুঞ্জয় গাড়ি চালাতে চালাতে একবার খাবারের দিকে তাকিয়ে আবার গাড়ি চালানোতে মনোনিবেশ করল। দর্শিনী এবার প্রচণ্ড বিরক্তির চরম মাত্রায় পৌঁছে গিয়ে প্রশ্ন করল, কি সমস্যা? এমন করছেন কেন? কেমন করছি? এই যে বাচ্চাদের মতো গাল ফুলিয়ে আছেন, কারণ আছে তাই। দর্শিনী এবার বাটার বনের প্যাকেটটা রাখলো, খুব মনোযোগী শ্রোতার ন্যায় বসে নরম স্বরে জিজ্ঞেস করলো, কারণটাই তো জানতে চাচ্ছি, কি হয়েছে? মৃত্যুঞ্জয় গাড়ি থামালো রাস্তার এক পাশে, নিরিবিলি রাস্তা। যতটুকু মনে হয় শহর ছেড়ে বড় রাস্তায় গাড়ি প্রবেশ করেছে। আশেপাশে কোনো সমাহের জনমানুষের চিহ্ন নেই, একদম নির্জন রাস্তা। এই নির্জন রাস্তাটাই কত নির্দ্বিধায় একজন পরপুরুষের সাথে বসে আছে দর্শিনী, অথচ তার হৃদয়ে কোনো ভয় নেই। পৃথিবীতে কোনো পুরুষই খারাপ না, বছরের পর বছর এই পুরুষদের ছায়া তোলে নারীরা থাকে। সব পুরুষ খারাপ হলে এটা আদৌ সম্ভব হতো? ভাবনার মাঝেই মৃত্যুঞ্জয়ের রাশভারী কণ্ঠ ভেসে এলো, আপনি আজও আপনার প্রাক্তনকে ভালোবাসেন, তাই না? হঠাৎ এই প্রসঙ্গ উঠায় নড়ে চড়ে বসল দর্শিনী, খানিক অস্বস্তিতেও পড়ল। আজকাল ভালোবাসা শব্দটাতেই তার অস্বস্তি, কারণ একটাই, ভালোবাসার মানুষটাই যে আস্ত এক বিব্রতিকর মানুষ। দর্শিনীর উত্তর না পেয়ে অধৈর্য হলো মৃত্যুঞ্জয়। অধৈর্য কণ্ঠে বলল, বিপ্রতীপ, এত কিছুর পরেও কি অবলীলায় আপনার ভালোবাসা হয়ে রইল? কতটা সৌভাগ্যবান সে! বিপ্রতীপ আমার ভালোবাসা হয়ে রয়েছে সেটা আপনার ভুল ধারণা। হ্যাঁ, আমার জীবন অনেক ভালোবাসা যখন ভালোবাসা নামক অনুভূতির সাথে পরিচিত হয়েছিলাম, তখন বিপ্রতীপ নামের মানুষটাই আমার সারা অনুভূতি জুড়ে বিরাজমান ছিল। বছর বছর যাবৎ যে ভালোবাসা তৈরি হয়েছে তা তো আর এক নিমিষে তুরুপের তাসের মতো ভেঙে যাবে না, তাই না? তবে হ্যাঁ, আমি ভালোবাসাকে আজও ভালোবাসি, কিন্তু বিপ্রতীপকে না। তাহলে কি জীবনে মুভ অন করবেন না আর একটা মানুষের জন্য আটকে রাখবেন নিজের জীবনটা? মৃত্যুঞ্জয়ের প্রশ্নে খানিক হাসলো দর্শিনী, হাসি মুখে বিনীত স্বরে বলল, আপনাদের কাছে মুভ অন মানে কি? একজনকে ভুলে আরেকজনের সাথে জড়িয়ে যাওয়া? এত সহজে ভোলা যায় না তো। আমার কাছে মুভ অন মানে এটা না, জীবনে এগিয়ে যাওয়াই হলো মুভ অন। স্বামী মানে কেবল আমার একা গন্তব্যে হাঁটার জন্য আরেকজন সঙ্গী, এছাড়া আর কিছুই না। সঙ্গী ছাড়াও পথ হাঁটা যায়। একবার তো সঙ্গীর সাথে হাঁটতে গিয়েও মুখ থুবড়ে পড়েছি, এবার না হয় একা হাঁটলাম। মৃত্যুঞ্জয় আর কোনো কথা বলল না। অনেকে তো সঙ্গী ছাড়া হাঁটতে চাই, তবুও তো পথে দেখা হয় কত পথচারীর সাথে, সে না হয় পথচারী হয়ে রবে। দর্শিনীও নিজের মতন করে খেতে শুরু করলো। মৃত্যুঞ্জয়ের কথার ইঙ্গিত বুঝবে না, অত ছোটও সে না।
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবস্থা কাটায় যে মৃত্যুঞ্জয় গাড়ির বর্তমান গুমুট পরিস্থিতি কাটানোর জন্য হঠাৎই বলে উঠল, আচ্ছা, আপনার কি মনে হয় বিহঙ্গিনী আর মৈত্র দাদাকে মায়া দেখে রাখবে? দর্শিনী খাবার চিবোতে চিবোতে উত্তর দিল, মায়ার নিজেরই তো ঠিক নেই, ও আবার আরেকজনকে কি দেখবে? মৃত্যুঞ্জয় অবাক হলো, অবাক কণ্ঠে বলল, নিজের ঠিক নেই মানে? মায়ের দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, কয়েকদিনের মাঝে ডোনার না পেলে মেয়েটা আর বাঁচবে না। মৃত্যুঞ্জয়ের হঠাৎ করে খারাপ লাগা শুরু করলো। মায়া এমন একটা মেয়ে যাকে দেখে একবার অন্তত কারো না কারো মায়া জন্মাবে, আর মেয়েটার বয়সও তো খুব কম, এতটুকু বয়সে এমন রূপ। দর্শিনী আকস্মিক খাবার রেখেই বলে উঠল, আপনার কি মনে হয় শাশুড়ি মায়ের পালানোর এই কাজটা কি একার পক্ষে সম্ভব? দর্শিনীর প্রশ্ন যুক্তিযুক্ত দেখে মৃত্যুঞ্জয় খানিক ভাবতে বাধ্য হলো, সত্যিই তো, মোহনার পক্ষে তো এটা একা করা সম্ভব না। মৃত্যুঞ্জয় সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার কি কাউকে সন্দেহ হয় কে মোহনাকে সাহায্য করেছে? আসলেই তো ওই মহিলার পক্ষে একা পালানো সম্ভব না, কারণ উনি যখন পালিয়েছে তখন পুরো এলাকার বিদ্যুৎ চলে গিয়েছিল, তার মানে কেউ তাকে সাহায্য করেছে। কিন্তু কে সে? দর্শিনী খাবারের লাস্ট অংশটুকু মুখে তুলে কুটিল হেসে বলল, জানেন তো, পৃথিবীর সকল হিসেব ভালোবাসার কাছে এসে গরমিল হয়ে যায়। যে একবার সত্যিকার অর্থে ভালোবেসে ফেলে সে যে কোনো মূল্যে ভালোবেসে যেতে চায়। শাশুড়ি মায়ের সাহায্য করার ক্ষেত্রেও হয়তো এটা হয়েছে। মৃত্যুঞ্জয় প্রশ্ন করল না, কারণ সে জানে দর্শিনী এটার উত্তর দিবে না। দেয়ার হলে প্রথমেই দিত। আবারও সব নিশ্চুপ, আজকাল নিস্তব্ধতার মাঝেই চিরসুখ। বাড়িতে পৌঁছাতে যে এত বড় চমক দর্শিনীর জন্য অপেক্ষায় থাকবে সে ক্ষণাক্ষরেও টের পায়নি। গ্রাম জুড়ে প্রিয় মানুষটার নামে ছিছি আর নানান কটু কথায় সে বাকরুদ্ধ। অবশেষে তাকে ছোট বৌদি সবটা খুলে পড়ল। দর্শিনীর বাড়ির লোক অবশ্য জানে দর্শিনী একটা ক্যাম্পিংয়ে গিয়েছিল, তাই তাদের কোনো মাথা ব্যথা ছিল না তাকে নিয়ে। এক ফোঁটা বিশ্রাম না করেও দর্শিনী ছুট লাগালো হিমাদ্রিদার বাড়ি। 8 মাসের ভারী পেট নিয়ে এত ছোট ছুটি তার দেহ নিতে পারছে না, তবুও সে ছুট লাগায়। এই ছোট্ট কাকি একটা সময় তার আদর্শ ছিল, আজও আছে। এই মানুষটাকে নিয়ে নোংরামো সত্যিই মানা যায়? সৌভাগ্যবশত হিমাদ্রিদের বাড়ি যাওয়ার পথেই হিমাদ্রির সাথে দেখা হয়ে যায় তার। মাস্টার জেঠুদের বাগানের পাশের খালি জায়গাটাতেই হিমাদ্রি বসে আছে, দৃষ্টি তার উদাস। দর্শিনী ধীর পায়ে হিমাদ্রির পাশে দাঁড়ালো, শক্ত কণ্ঠে বলল, এমনটা কেন করলেন হিমাদ্রিদা? হিমাদ্রির ধ্যান ভাঙল, চোখগুলো তার কেমন টকটকে লাল। কিঞ্চিত ভরকে গেল দর্শিনী, তবে চেহারার কাঠিন্যতা কমল না। রুক্ষ কণ্ঠে দ্বিতীয় প্রশ্ন ছুড়ল, কাকিমণিকে আমি প্রচুর বিশ্বাস করি, তাই আমি জানি সে কোনো ভুল কাজ করবে না, কিন্তু আপনাকেও তো অনেক বিশ্বাস করতাম, তাহলে এমন কেন করলেন? হিমাদ্রি দর্শিনীর 2 হাত ধরে ফেলল, আচমকা লাল চোখগুলো থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণা। আকিত মাখা কণ্ঠে বলল, আমি জানি না প্রিয়, কি থেকে কি হয়ে গেল। আমি তো কাল আসছি তোমার কাকাতো বোনের সাথে দেখা করতে গিয়েছিলাম। বাচ্চাটাকে আমার ভীষণ ভালো লাগে। আমি ওদের ঘরে যেতেই দেখি তোমার কাকি কুহু কেবল স্নান করে বেরিয়েছে। এর মধ্যে হইচই পড়ে গেল সে ঘর ঘিরে। সবাই ছড়িয়ে পড়ল বৃষ্টি ঘটনা, অথচ সবটাই স্বাভাবিক ছিল। হিমাদ্রির কথার ধরনে ধর্ষিনী ভ্রু কুঁচকাল, সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কাকির নাম ধরে ডাকছেন যে? কারণ কুহুকে আমি ভালোবাসি। আমি জানি সে আমার 4 বছরের বড়, কিন্তু কি করব, ভালোবাসা কি বয়স মানে? কিন্তু কে জানতো আমার জন্যই সে মানুষটা কলঙ্কিত হবে, পাহাড়ের চূড়ার মতো উঁচু মাথা তার নিচু হবে। আমার মরে যেতে ইচ্ছে করছে যে। দর্শিনী অনেকটাই অবাক হলো হিমাদ্রিদায়ের কথা। সাদা সিধে 8 পৌরের মানুষটা কিনা একজন বিধবা বয়সে বড় মেয়েকে ভালোবাসে। হিমাদ্রির অসহায় কান্নায় মায়া হলো দর্শিনী। সে হিমাদ্রিদার হাতটা মোট করে ধরল। তন্মধ্যেই বাগান থেকে এক তাচ্ছিল্য মাখা কণ্ঠ বেশি এলো, ছি, তোমাদের বাড়ির মেয়েদের সবারই কি চরিত্র খারাপ? শুকনো পাতার স্তূপের পাশে 3টি মানুষ বিরস মুখে দাঁড়িয়ে আছে। গুমুট করা বাতাসগুলো মাঝে মাঝে দীর্ঘশ্বাসের মতো ছুটে যাচ্ছে। মানুষগুলোর মস্তিষ্ক নাড়ি। দর্শিনী বেশ ভদ্র কিন্তু কঠিন মুখে তীক্ষ্ণ স্বরে প্রশ্ন ছুড়ল, তা কাকাবাবু, আমাদের বাড়ির মেয়েদের চরিত্র খারাপের কি দেখলেন শুনি? ভদ্রলোকের মুখ থমথমে হাসির মাঝেও কেমন যেন তাচ্ছিল্য মাখা একটা ভাব। সে তাচ্ছিল্য প্রকাশ করে বলল, আমাকে আবার নতুন করে তোমাদের চরিত্রের সার্টিফিকেট দিতে হবে মেয়ে? নিজেদের গুণগান শোনার এত ইচ্ছে?
দর্শিনী কিঞ্চিত হাসলো। লোকটা যে তার সাথে এভাবেই কথা বলবে সেটা যেন তার ঢের জানা ছিল। তাই তত অবাক না হয়ে বরং প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বললাম, আমার তো ইচ্ছে ছিল না শোনার, অথচ আপনি ছুটে এসেছেন গুণগান শোনাতে। যতই হোক আপনি আমার বড়, তার উপর মৃত্যুঞ্জয়ের বাবা, কিছু তো সম্মান দিতেই হয়। তা না হয় একটু শুনলামই আমার গুণগান। ভদ্রলোক দর্শিনীর গা ছাড়া ভাব দেখে খানিকটা ভরকালো। এপাশ ওপাশ হাতটি কিছু বাক্যে সমাহার সাজে অস্পষ্ট স্বরে ভাবল, একটা নারীর সম্মান সম্পদ, কিন্তু তার চরিত্র, মেয়ে হিসেবে সেটা তোমাদের রাখা উচিত। আচ্ছা, চরিত্র কেবল নারীদেরই সম্পদ, পুরুষদের কিছু না, তাই না? তাই বুঝি পুরুষরা নিত্য নতুন রটছে নারীদের সম্মান লুটার ইতিহাস? বাহ, আপনার কাছে অন্তত এরকম দৃষ্টিভঙ্গি আশা করিনি কাকাবাবু। ভদ্রলোকের ভদ্রতায় যেন কিছুটা কালি ছিটকে দিল দর্শিনী। ভদ্রলোক আর কিছু বললেন না, কিছুক্ষণ নীরব থেকে পথ ধরলেন চলে যাওয়া। হয়তো চোখ লজ্জা লুকানোর চেষ্টা। হিমাদ্রির কাছ থেকে বিদায় নিয়ে দর্শিনীও ফিরেছে বাড়ির পথে। একটু বিশ্রাম প্রয়োজন, শরীরের অবসান প্রয়োজন। আর কত? ভীষণ ক্লান্ত নিরেট একটা অপরাহ কাটানোর পর দর্শিনীর শরীরটা ফুরফুরে। ঘরের লাইট বন্ধ করা বাহিরেও সন্ধ্যা ঝিমিয়ে রাত এসেছে। কখনো ঝিঝি ডাকছে, কখনো বা ডাহুক। ভালো লাগছে আরেকটা অন্ধকারটা দর্শিনী, কেমন যেন একটা শীতল শীতল ভাব। গবক্ষ গলিয়ে কিছু অসহ্য জ্যোৎস্নার আলো রুটিপুটি খাচ্ছে দর্শিনীর ঘরের মেঝেতে। ঘর নয় যেন, স্মৃতির পাতায় ঝিমিয়ে থাকা কিছু গোপন ঝাপসা সুখের রাজ্য। ভারী শরীরটা টেনে ধীর গতিতে বিছানা ছাড়ে সে। এক পা দু পা ওরে হেঁটে ঠিক পঞ্চম পায়ের পদক্ষেপটা রাখে। জ্যোৎস্না ভরা মেঝেতে শিরশির করে ওঠে শরীর। মনে হলো জ্যোৎস্নার চোখ ঝাপটে ধরল সুন্দর শুভ্র মোলায়েম পাগুলো মাটির মাঝে। জ্যোৎস্নার রং মিলে কেমন অদ্ভুত এক রং সৃষ্টি হয়েছে, যে রং দেখলে তৃপ্তি মেলে। দর্শিনী খিলখিল করে হাসলো। কতদিন পর এমন করে হাসলো সে। হাসতে হাসতে স্থির অচঞ্চল পা গুটিয়ে বসে পড়ল মাটির মেঝেখানায়। আজ একটু জ্যোৎস্নার স্নান হয়ে যাক, আজ একটু না হয় দুঃখ ওড়ানোর গল্প লেখা যাক। এই 2-3 দিন ধরে খুব নীরবে কিছু মিনিট অতিক্রম হলো। সশব্দে বেজে উঠল দর্শিনীর মুঠোফোন। দর্শিনী আগ্রহ দেখালো না ফোনটা তোলায়। বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে মুঠোফোন তার চিৎকার বন্ধ করলো। মিনিট এক পেরোতে আবারও সশব্দে বেজে উঠল সে নতুন উদ্যমে। না চাইতেও দর্শিনী উঠল মাটি থেকে। আর সে ভঙ্গিতে ফোনটা উঠিয়ে ফোনের স্ক্রিনে তাকাতে জল করলো তার খুব আদুরে নামটা, তৃণসজ্জা। দর্শিনী ভেবে পায় না এ মেয়েটার এমন রোমাঞ্চকর নাম রাখার কারণ কি। মেয়েটা আগাগোড়া পুরোটাই যেন খোলা বইয়ের মতো। তার যেমন ইচ্ছে সে তেমন করেই বুঝতে পারবে। তবুও কত রহস্যময় নাম সে নারীর। এবার ফোনের রিং কাটার আগেই রিসিভ করলো দর্শিনী। ফোন রিসিভ হতে অপর পাশ থেকে করুণ স্বরে মেয়েটা বলল, বিয়েটা এগিয়ে আনা হয়েছে প্রিয়াদি, পরশু দিনই বিয়ে, আসবে না? হঠাৎ এমন কথার জন্য প্রস্তুত ছিল না দর্শিনী। সে তো ভেবেছে এমন একটা বিরূপ ঘটনা হয়তো ট্রিনার বিয়েটা আটকাতে পারবে, অথচ অবস্থা আরও বেগতিক। ট্রিনার মিহিস্বরে আবারও ধ্যান ভাঙল দর্শিনীর। মেয়েটা কাঁদছে না, তবে আসন্ন স্বরে বলছে, আমার তো জীবিতভাবে মৃত্যুর সুযোগ এসেছে, দেখবে না সে মৃত্যু পিয়দি। লাল কাপড়ের কাফন দেখেছ কখনো? আমার বিয়ের বেনারসিটা আমার লাল কাপড়ের কাফন। সব কাফন কি আর সাদা হয় গো? আর না, সব মৃত্যু চোখে দেখা যায়। আসবে না আমার জাঁকজমকপূর্ণ মৃত্যু দেখতে? দর্শিনীর বুক কাঁপল, নিউরনে ছড়িয়ে গেল কিছু চঞ্চল আতঙ্ক। উৎকণ্ঠিত হলো তার মস্তিষ্ক। কণ্ঠ কেঁপে ওঠার পরও সে বিহু কষ্টে সান্ত্বনার বাণী পাঠ করল। কাঁদছিস কেন ট্রিনা? আমরা তো আছি, কিছু একটা ঠিক ব্যবস্থা করে নেব। কিছুই করতে পারবে না দি, কিছুই না। আমি আর আশাও রাখছি না। কি আর হবে আশা রেখে? বাবার বিশাল চর থাপ্পড় ছাড়া কিছুই যে জুটবে না। আমার কেবল মায়া হচ্ছে দৃষ্টান্তের জন্য। ছেলেটা ভালোবেসে কি নিদারুণ ঠকেই না গেল। সে তো ভালোবাসতে চায়নি। আমি বাধ্য করেছিলাম তাকে ভালোবাসতে, তাকে ভরসা দিয়েছিলাম। ভালোবাসলে কেউ ছেড়ে যায় না, অথচ আমি ছেড়ে যাচ্ছি। আচ্ছা প্রিয়াদি, আমি কি তবে ভালোই বাসিনি? শেষের দিকের কথাটা বলার সময় কপাল কাঁপল ট্রিনার কণ্ঠটা। মেয়েটা কি কান্না গিলে ফেলার চেষ্টা করলো? মেলায় একবার তাকে
মাটির পুতুল কিনে দেওয়া হয়নি বলে 10 বছরের কিশোরীর ঠোঁট ফুলিয়ে সে কি কান্না। অবশেষে তার গগন ভোটানোর কান্নার জন্য তাকে পুতুল কিনে দেওয়া হয়েছিল, অথচ সেই মেয়েটা আজ মানুষ হারিয়ে ফেলার আতঙ্কে ঠোঁট ফুলিয়ে কাঁদছে না, বরং কান্না গিলে ফেলছে। মেয়ে মানুষ এমন হুট করে কিভাবে বড় হয়ে যায়? কান্না গিলে ফেলার মতো বড় না হলেই তো পারে। আকাশ পাতাল উজাড় করে চিৎকার করে কান্না করে। যদি বড়বেলাতেও আবদার করতো, তাহলে হয়তো ছোটবেলায় পুতুল কিনে দেওয়ার মতন বড়বেলার আবদারগুলো শখ পূরণ হতো না? বিরাট এক প্রশ্নর উত্তরবিহীন ঘুরে বেড়ালো দর্শিনীর মস্তিষ্কে। সময়ের বিবর্তনে সবই বদলায়। ঠোঁট ফুলিয়ে কান্না করা কিশোরী বদলায়, কিশোরীর বায়না পূরণ করা বাবা মাও বদলায়। তাই হয়তো ছোট্টবেলায় আবদারের পুতুল পেলেও বড়বেলায় ভালোবাসার মানুষটা পাওয়ার সৌভাগ্য হয় না। টিনা ফোন কেটে দিয়েছে মিনিট 10 তো হবে, কিন্তু দর্শিনী ঠায় দাঁড়িয়ে রইল। কি করবে ভেবেও কিছুই করার সুযোগ পেল না। স্মৃতির পাতায় অগোছালো ভাবনা মিলতে হঠাৎ টিনার বলা কথাটা তার মস্তিষ্কে শিহরণ জাগালো। ভালোবাসলে কেউ ছেড়ে যায় না। দর্শিনীর মাথায় প্রশ্নটা আঁকিবুকি আঁকলো। সত্যি ছেড়ে যায় না, অথচ এক আকাশ ভালোবাসা থাকা সত্ত্বেও নিপা বৌদি ছেড়েছিল দৃষ্টান্তকে, সে ছেড়েছিল বিপ্রতীপকে। তাহলে কি কথাটা ভুল? হ্যাঁ ভুল। বাস্তবতার কষাঘাতে কত ভালোবাসায় পিষে যায়, তাই বলে তাদের ভালোবাসায় প্রশ্ন তোলার সাধ্যি কারণে দর্শিনী নিজের ঘর ছেড়ে বের হলো। উঠোনে কতগুলো কাঁচা কাঁঠাল পাতা ছড়িয়ে আছে। আজ মা বৌদিরা কি সন্ধ্যার উঠোন ঝাড়ু দেয়নি? ভীষণ অবাক ভাব নিয়ে দর্শিনী উঠোনে নামলো। হলুদ রঙের বাল্বটা আজ সদর দরজার সামনে জ্বালানো হয়নি। হলুদ অদ্ভুত ব্যাপার, এত বছরের জীবনে এমন অলক্ষণে কাণ্ড সে দেখেনি। বড়দার ঘর থেকে দৃষ্টের গলার স্বর ভেসে আসছে, সে বারবার আওড়াচ্ছে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বাড়িতে দৃষ্টবাদে আর কারো উপস্থিত পাওয়া গেল না। অদ্ভুতভাবে আজ বাবাকেও দেখা গেল না। সারাদিনের ক্লান্তিতে খোঁজ নেওয়া হয়নি, অথচ এখন কতগুলো ধূসর ভাবনা উড়ে বেড়াচ্ছে। দর্শিনী বড়দার ঘরে পা রাখতেই দেখল দৃষ্ট পড়ার টেবিলে বসে অনবরত দুলে দুলে পড়ছে। বরদা ডান হাত কপালের উপর ফেলে শুয়ে আছে। বড় বৌদি জামা কাপড়ের আলনা গোছাচ্ছে। দৃষ্টের পড়ার টেবিলের সামনে এসে দাঁড়াতেই ছেলেটা পড়া থামিয়ে দিল। নিধিও খেয়াল করলো দর্শিনীকে, তবে বিশেষ কোনো হেলদোল দেখালো না। হঠাৎ ছেলের পড়া শুনতে না পেয়ে ভ্রু কুঁচকাল প্রদীপ। চোখের উপর হাত রেখে ধমকের সুরে বলল, পড়ছো না কেন দৃষ্ট? পিসিমণি এসেছে বাবা। ছেলের কথা শুনে প্রদীপ কপাল থেকে হাত সরালো। বোনকে দেখে মিষ্টি হাসি দিয়ে উঠে বসলো বহু কষ্টে। পা দুটো অচল প্রায়, তেমন একটা জোর নেই। সারাদিন বাড়িতে শুয়ে বসেই কাটে তার। দর্শিনী দৃষ্টের মাথায় হাত বুলিয়ে ভাইয়ের খাটে গিয়ে বসলো। ধীর কণ্ঠে শোধালো, শরীর কেমন আছে বড়দা? বর্দা প্রদীপ বোনের মাথায় হাত বুলিয়ে সহজ সরল কণ্ঠে পড়ল, ভালো আছি। তোর কি অবস্থা? বিকেলের দিকে তোর ঘরে উকি দিয়ে দেখলাম ঘুমিয়ে আছিস। শরীর ঠিক তো? হ্যাঁ বর্দা, একদম দারুণ আছে। তুমি ডাক্তার দেখাচ্ছ তো ঠিক মতন? প্রদীপের হাসি হাসি মুখখানে আমাবস্যার দেখা মিলল। হাসি উড়ে গেল দীর্ঘশ্বাসে। আমতা আমতা করে বলল, তুই বস, আমি বাথরুম থেকে আসছি। বর্দার প্রশ্ন এড়িয়ে যাওয়ার ধরনটা ভাবালো দর্শিনীকে। প্রদীপ বের হয়ে যেতে যেতেই নিধি মুখ খুলল। দর্শিনীর তখনকার করা প্রশ্নের মুখ ঝামটি মারা উত্তর দিয়ে বলল, ডাক্তার দেখানোর সামর্থ্য তোমার বড়দার আছে নাকি? নেই। সেই খবর রাখো, কত মাস যাবৎ ঘরে বসে আছে। ডাক্তার দেখানোর টাকাটা কে দেবে শুনি? সবাইকে আর তোমার মতো সৌভাগ্য নিয়ে জন্মায়? বড় বৌদির কথার ধরনে অবাক হলো দর্শিনী। অবাক কণ্ঠে বলল, বর্দার কাছে ডাক্তার দেখানোর টাকা নেই। নিধি হাতের জামাটা ছুঁড়ে ফেললো। রুষ্ট কণ্ঠে বলল, টাকাটা থাকবে কিভাবে শুনি? অকেজো মানুষের টাকা কোথা থেকে আসবে? কে দেবে টাকা? কেন বাবা দিবে? দর্শিনীর উত্তরে হাসল নিধি। যা তাচ্ছিল্য করে বলল, অকেজো ছেলে, এবং সে ছেলের স্ত্রী সন্তানকে পালছে তিনি, আর উনি কত দেবে? খোঁজ তো রাখো না সংসারে, জানবে কিভাবে? বাবাকে আমি দোষ দেব না, সুমনেরও দোষ নেই। সংসারের পুরো দায়িত্ব তার ঘাড়ে। কিন্তু তোমার মা, মানে আমার শাশুড়ি, তার মতো মহিলা দুটো হয় না। যখন তুমি অসহায় ছিলে তখন তোমাকে কথা শোনাতে সে ভাবেনি। আজ আমরা অসহায়, আমাদের সাথে অগোচরে কত কিছুই না হচ্ছে, জানবে না তো কেউ।
আমার ছোট ছেলেটা আগে দুধ খেয়ে ঘুমাতো রোজ, এখন দুধ খেতে পারে না। দাম বেড়েছে নাকি? কেবল সকাল বিকেল চা খাওয়ার জন্য যতটুকু দুধ দরকার ততটুকুই আনা হয় এখন। মাছের বড় টুকরো এখন নিপা পায়, নিপার দোষ নেই। মেয়েটা এসব কুটকাচালিতে নেই, কিন্তু এগুলো শাশুড়ির মায়ের কাজ। নিপার স্বামী রোজগার বেশি করে, তাই সে মাছের টুকরো পায়। সংসারে রীতিমতো 2/3 কাজ আমিই করি। স্বামী সংসারে টাকা দেয় না, তাই শ্রম দিয়ে সব ঋণ কমাতে চাচ্ছি। সেসবের ধারণা আছে তোমার? নেই। তুমি যদি বাবাকে জায়গা দিয়ে উস্কানি না দিতে, আজ আমার স্বামী পঙ্গু হতো না, আর আমরা এমনভাবে থাকতাম না। আমি তোমাকে ক্ষমা করব না কখনো। প্রথম কথাগুলো দর্শিনীর মনে ধিক্কার তুললে। সত্যি, সংসারের খবরগুলো সে রাখে না, অথচ কত কি ঘটে যাচ্ছে সংসারে। মা কখনো ভালো হবে না। কোনো সন্তানের টাকা বেশি হলে কোন সন্তানের টাকা কম, এসব নিয়ে আজকাল সম্পর্ক মাপা হয়। কিন্তু নিধির শেষ কথাটার তীব্র প্রতিবাদ করলো সে। কঠিন কণ্ঠে বলল, তোমাদের সাথে এমন হচ্ছে আমি জানতাম না, কিন্তু এসবের দায়ভার আমি কখনোই আমার না। ভুল কিছু ধারণা নিয়ে আমাকে দোষারোপ করবে আর আমি মেনে নেব তা না বৌদি, চোখ খুলে অন্তত বিচারটা করো। নিধি উত্তর দিল না, তবে কান্না করলো। দর্শিনীর দিক থেকে মুখ ফিরিয়ে নিল। দর্শিনী কিছু বলতে গিয়েও বলতে পারল না। ততক্ষণে প্রদীপও দরজায় এসে উপস্থিত হয়েছে। দর্শিনী মাথা নামিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। প্রদীপ নিধিকে এই প্রথম বকল না, কেবল জড়িয়ে ধরল খুব নীরবে। নিধির শেষ কথাটুকু বাচ্চামো হলেও প্রথম কথাগুলো মিথ্যে না। টাকার কাছে মাঝে মাঝে মা সন্তানদের ভালোবাসাও হার মানায়। নিজেকে না দেখলে বুঝতোই না। ছোট্ট দৃষ্ট কি যেন বুঝলো। হুট করে সেও বাবা মায়ের কোমর জড়িয়ে ধরল। কন্দনরত মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, আমরা আবার কবে আগের মতো হব মা? অবুঝ ছেলের উত্তর দিতে পারে না মা, কেবল হাউমাউ করে কেঁদে ওঠে। দর্শিনী দূর হতে এই পরিবারটাকে দেখে যায় নিরলস। কি অসহায় মানুষগুলো, খোঁজ না নিলে তো জানাও হতো না। চারদিকে সন্ধ্যা বিরাজমান। একটু পর টিনার গায়ের হলুদের অনুষ্ঠান। সবাই যখন সে অনুষ্ঠান নিয়ে ব্যস্ত, তখন দর্শিনীর গালে সপাটে চড় পড়ল। কিন্তু কেন? অন্ধকার ঘরটাতে কিঞ্চিত আলো আসছে বাহিরের উঠোন থেকে। এ আলোয় যেন যথেষ্ট একজনের মুখমণ্ডলের অভিব্যক্তি দেখার জন্য। 4 জন নারী ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। একটু আগের চরের পর এখন তুমুল নীরবতা। আক্রোশে শরীর কাঁপিয়ে ওঠে, ধমকে ওঠে নিধি। দর্শিনীকে শাসালির স্বরে বলে, তুমি নিজে তো কখনো সংসার করতে পারোনি প্রিয়, তাই বলে আমার বোনটাকে পালানোর বুদ্ধি দেবে? দর্শিনীর জবাব দিতে হয় না। নিধির কথার বিপরীতে নিপা মুখ খুলে অবাক কণ্ঠে বলে, তোমার এমন রূপ বদলের খেলায় আমি হতবাক বর্দি। প্রিয়কে ছোট বড় যাই কথাই বলো, অন্তত আমি ভেবেছিলাম তুমি নিজের বোনের কথা ভাববে। অথচ না, তুমি তো পাষণ্ডী। আর ত্রিনাকে পালিয়ে যাওয়ার বুদ্ধি আমিই দিয়েছিলাম। দর্শিনী তো কেবল দাঁড়িয়েছিল। তোমার কি সব ব্যাপারে ওরে না টানলে হয় না? বাহ রে বাহ ছোট, তুই অবশেষে আমার শত্রু হচ্ছিস। আমার ভালোটা তোদের সহ্য হয় না, তাই না? শেষ বাক্যটুকু বলার সময় নিধির কণ্ঠে রুক্ষতার চেয়ে সিক্ততা বেশি ছিল। কণ্ঠটাও কেঁপে উঠেছিল। আধার ছাপিয়ে তার গালের রংহীন অশ্রুগুলো দেখা গেল। অথচ কারো মায়া হলো না সে অশ্রু দেখে, বরং নিধির প্রতি খুব সূক্ষ্ম বিরক্তি বোধ অনুভব করল সবাই। অতঃপর দর্শিনী বলল, তোমার কোন ভালোতে আমরা ব্যাগরা দিয়েছি বৌদি ভাই? নিজের মন মতন কত সাত পাঁচ ভেবে নিচ্ছ, আর আমাদের তুমি নিজেই শত্রুপক্ষ বানিয়ে দিচ্ছ। অথচ আমরা তা না। তোমার ভাবনা চিন্তা আমরা বদলাতে পারবো না। তবে সাবধান করছি, তোমার ওই হাত দিয়ে একদিন স্নেহের পরশ দিয়েছিলে আমায়, তাই আজ অন্যায়ভাবে মেরেছ বলেও প্রতিবাদ করলাম না। কিন্তু ভবিষ্যতে একবার রিপিট হলে আমি বাধ্য হব অন্য পদক্ষেপ নিতে। দর্শিনীর কথার ধন বেশ গায়ে লাগলো নিধির। আর কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল। দর্শিনীর খানিকটা বুক কাঁপল। খুব গোপনে ডান চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রুর দানা ঝরে পড়ল নিজ শব্দে, কিন্তু তা আধারেই রইল। সে তার বিশাল জীবন থেকে অন্তত এতটুকু শিখেছে যে আলোর মাঝে কান্না করে নিষেধ। মানুষ দুর্বল পেলে ভেঙে দিয়ে যাবে। নিধির বের হতেই ছোট্ট শ্বাস ফেলল নিপা। ক্লান্ত কণ্ঠে ত্রিনার উদ্দেশ্যে বলল, কি করবে এখন ত্রিনা? পালানোর পথ তো নেই। আমি এমনিতেও তো পালাতাম না ছোট বৌদি। ত্রিনার সহজ সরল স্বাভাবিক উত্তরে অবাক হলো নিপা। মেয়েটার দৃষ্টান্তকে তো পাগলের মতো ভালোবাসে, তাহলে এমন কথার কারণ? নিপা দ্বিতীয় প্রশ্ন ছুড়ল, কেন পালাবে না?
তুমি না দৃষ্টান্তকে ভালোবাসো? হ্যাঁ বাসি। আবার আমি আমার বাবা মাকেও ভালোবাসি। এক পক্ষের জন্য আমি দ্বিতীয় পক্ষের অমর্যাদা করতে পারবো না। আর আমি দৃষ্টান্তকে যতটুকু চিনি, ও রাজি হবে না কখনো। নিপা হতাশার শ্বাস ফেলল। সত্যি, দৃষ্টান্ত রাজি হতো না। এক দৃষ্টান্ত আর আগের মতো নেই। আগের দৃষ্টান্ত হলে এতক্ষণে বাড়ি মাথায় করত, অথচ এই দৃষ্টান্ত ঘরের কোণে চুপ করে বিষাদ উড়াচ্ছে। এটাকেই বোধহয় বলে পরিবর্তন। তবে ছেলেটা তো আর কম চেষ্টা করলো না। যে বাবার মুখ দর্শন করেনি এত বছর, সে বাবার কাছে মাথা নত করে ভালোবাসা ভিক্ষা চেয়েছে। টিনার বাবার পা ধরেছে, সবটাই সে জানে। কারণ দিন শেষে দৃষ্টান্তরে খুব গোপন তথ্য লুকানোর বাক্সে সে। দর্শনীয় তো টিনার হবু স্বামীর সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি। সবটাই যে উল্টো স্রোতে যাচ্ছে। দর্শনী টিনার কাছে এলো, খুব ধীরে টিনার মাথায় হাত বুলিয়ে বলল, তৈরি হয়ে নে। এছাড়া আর কী বাই করবি? জীবন যেদিকে ভাসাচ্ছে, আপাতত সেদিকে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কথা থামল। দীর্ঘশ্বাসে ভারী হলো আধার। মানুষের জীবন বড়ই অদ্ভুত। গায়ের হলুদের অনুষ্ঠান খুব দ্রুতই যেন শেষ হয়ে গেল। একদম প্রাণহীন অনুষ্ঠান। কোনো আনন্দ নেই, উচ্ছ্বাস নেই, কেবল হতাশা। রাত প্রায় 11:15। বিয়ে বাড়িটা এখন নিস্তব্ধ। কিছুক্ষণ আগের কোলাহল এখন আর নেই। সব চুপচাপ, স্তব্ধ রজনী। দর্শনী নিপার জন্য ভালো একটা ঘুমানোর ব্যবস্থা করে তবেই ক্লান্ত হলো। গতকাল তারা যে একটি সুখবর পেয়েছে, নিপারও কোল আলো করে একজন আসতে চলেছে। সেজন্যই দর্শনীর মা তাকে নিয়ে গ্রামের ডাক্তারের কাছে গিয়েছিল। গতকাল রাতে বাড়িতে ছোটোখাটো একটা আনন্দের স্রোত অবশ্য বয়ে গিয়েছিল। এতদিন পর অবশেষে এত প্রার্থনা সফল হলো। পুরো বাড়ি যখন ঘুমে ডুবে রইল, দর্শনী তখন পা বাড়ালো তৃণার ঘরের দিকে। মেয়েটা আজ একা ঘুমানোর বায়না ধরেছে। বাড়িতে আত্মীয় স্বজন ঘুমানোর জায়গা নেই, অথচ সে তার রুমে কাউকেই ঠাঁই দেয়নি। দর্শনী জানে, একা রুমে থাকার সিদ্ধান্তটা কেবল আবদারের জন্য না, একাকিত্বে খুব গোপনে অনুধাবন করার জন্য এই সিদ্ধান্ত। টিনার ঘরের সামনে আসতেই পা থেমে যায় দর্শনীর। মেয়েটার ঘরের লাইট জ্বলছে, ভেতর থেকে ধীর কণ্ঠের শব্দ শোনা যাচ্ছে, অথচ সবাই ঘুমে। দর্শনী কোনোরূপ শব্দ না করেই ধীর পায়ে উত্তরের জানালার দিকে এগিয়ে গেল। জানালাটা খোলা, জানালা দিয়ে টিনার ঘরের গতিবিধি বোঝা যাবে। জানালার দিকে তাকাতেই দর্শনীর চক্ষু চরক গাছ। ঘরে টিভি চলছে, কিন্তু কোনো জনমানুষের চিহ্ন নেই। মেয়েটা কোথায় গেল? দর্শনী আবার 2 কদমে টিনার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজার মাঝে বেশ জোর প্রয়োগ করে ধাক্কা দিলেও কাজ হলো না। দরজা ভেতর থেকে বন্ধ। দর্শনীর অবাক ভাবটা আরও বাড়ল। ভেতরে কেউ নেই, অথচ দরজা ভেতর থেকে বন্ধ কিভাবে? হঠাৎ স্মৃতির পাতায় ঝাপসা কিছু ভেসে উঠতে চমকে গেল সে। তবে কি তৃণা পালালো? তার জানা মতে তৃণার ঘরের পেছন দিকে একটা দরজা আছে, সেখান দিয়ে বারান্দা করে লাগোয়া বাথরুম করে দিয়েছে তৃণার বাবা, যেন মেয়ের রাত বেরোতে অসুবিধা না হয়। সেই বারান্দা দিয়ে বের হলেই উত্তরের মাঠ, মাঠের শেষে বড় রাস্তা। দর্শনী আর কাল বিলম্ব না করেই চুপিসারে বাড়ির বাহিরে বের হয়ে গেল। কারণ তিনার বারান্দায় যেতে হলে বাড়ির বাহির দিয়ে ঘুরে যেতে হবে। দূর থেকে শিয়ালের অনবরত ডাকে রাতটা আর একটু নিশ্চুপ হলো। ছমছমে ভাবটা আর একটু বাড়ল। কেমন রোমাঞ্চকর ভাব খেলে গেল শরীর দিয়ে। ঠিক এই মুহূর্তে দর্শনীর খুশি হওয়া উচিত, না ভয় পাওয়া উচিত। সে বুঝতে পারল না, কেবল এতটুকু মনে হলো, যা ভাবছে তাহলে ভীষণ খারাপ কিছু হবে না। ছেলে মেয়ে দুটি তো খুশি হবে। বাড়ির পেছনে চাঁদের আলোর ঝিলিক, কেমন ঝলমলে সুন্দর লাগছে মাঠটা। কেউ বলবে এটা মধ্যরাত, ঠিক যেন মিষ্টি ভোর, আবেশ মাখানো। বুক পকেটে যেন কেউ খুব যত্নে এঁকে রেখেছে রজনীর ক্যানভাস। ভীষণ সুন্দর, ভীষণ তুলতুলে। হঠাৎ দর্শনীর নজর আটকে যায় মাঠের কোনায় বটগাছটার দিকে। বটগাছে ঘেরা প্রাচীরের উপর কেউ একজন বসে আছে, নারী দেহের আকৃতি। সেই নারী দেহের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে এক সুঠামদেহী পুরুষ। দর্শনী আরও একটু এগিয়ে যায় কৌতূহলবশত। সে ধারণা করতে পেরেছে এখানে কারা অবস্থানরত, তবুও সেখানে কি হচ্ছে দেখার জন্য আরও কয়েক কদম এগোলো। ঝাপসা নারী পুরুষ দেহ এখন স্বচ্ছ হয়েছে। চাঁদের আলোয় তৃণার কোমল মুখখানা দেখা যাচ্ছে। কি সুন্দর, কি স্নিগ্ধ। গায়ের হলুদের সাজ আগের মতনই আছে, একটুও ঘেটে যায়নি। দৃষ্টান্ত একটা সাদা ফকফকা টি শার্ট শরীরে জড়িয়েছে। হঠাৎ দর্শনী হাঁ হয়ে গেল সেখানে ঘটা দৃশ্য দেখে। দৃষ্টান্ত খুব যতনে ট্রেনার কপালে কি যেন মেখে দিচ্ছে। আর একটু ভালো করে খেয়াল করতেই দেখলো হলুদের বাটি। কি যত্নে সে বাটি থেকে হলুদ নিয়ে মাখিয়ে দিচ্ছে।
প্রেমিকা কাঁদছে আর প্রেমিক পরম আবেশে প্রেমিকার শরীরে হলুদ মাখিয়ে দিচ্ছে, তাও অন্য পুরুষের নামে। এমন করুণ নির্মম দৃশ্য যেন জন্ম নেয় পৃথিবীতে। কেন জন্ম নেয় পৃথিবীতে? কেন প্রেম হারায় জীবনের নিষ্ঠুর পরিহাসে? দর্শিনী খুব মনোযোগ দিয়ে দেখল সে বিচ্ছেদ ক্ষণের প্রেম। ছেলে মেয়ে দুটো কাঁদছে, হৃদয় নিংড়ানো কান্না, কি যন্ত্রণা! দৃষ্টান্ত হলুদের শেষ অংশটুকু দিয়ে ক্ষান্ত হলো। টিনার নীরব কান্না সবর হলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে আঁকড়ে ধরল দৃষ্টান্তের গলা, মুখ লুকালো বক্ষ মাঝে। প্রেমিকার চিরপ্রশান্তি যে প্রেমিকের বুকের পাঁজরে ধুকপুক শব্দ। এই পরিচিত বুকে মিষ্টি ঘ্রাণ পাওয়া হবে না আর। সময় অসময়ে আর ঝাপটে ধরা যাবে না এই বক্ষ পাঁজর। এটাই যেন যথেষ্ট ছিল প্রেমিকার কান্না আরো দ্বিগুণ বাড়ানোর জন্য। সাথে যোগ হলো প্রলাপ। কণ্ঠনরত স্বরে সে অনবরত বলে চলেছে, আপনারে ছাড়া আমি ভালো থাকতে পারবো না ডাক্তার সাহেব, নিয়ে যান না আপনার সাথে। আপনারে ছাড়া আমি নিজের কল্পনাও করতে পারি না। আমার দম বন্ধ হয়, মরে যাব যে। আমাকে একটু বাঁচিয়ে নিন না ডাক্তার সাহেব। দৃষ্টান্ত খুব শক্ত রইল, যেন প্রতিজ্ঞা করেছে এই মেয়েটাকে সে দুর্বলতা দেখাবে না। টিনার হাতের বাঁধন আর একটু শক্ত হলো। শক্ত করে চেপে ধরল দৃষ্টান্তের পিঠের জামাটুকু, যেন আটকে রাখার আপ্রাণ চেষ্টা চালালো। সে কোনো মতেই তার এত জীবনের আগলে রাখা ভালোবাসা যেন ছাড়বে না, কিছুতেই না। দৃষ্টান্ত খুব ধীরে হাত বুলিয়ে দিল টিনার মাথায়, আদুরি স্বরে বলল, কাঁদে না তৃণাবতী, মাথা ব্যথা করবে না, অসুস্থ হয়ে যাবে তো। দৃষ্টান্তের কথার বিপরীতে টিনার অস্ফুট স্বর ভেসে এলো, আপনারে ছাড়া বেঁচে থাকাটাই আমার আজীবনের সুস্থতা। সেই অসুস্থতা নিয়ে বাঁচব কেমন করে ডাক্তার সাহেব? আজীবনের অসুস্থতা নিয়ে বেঁচে থাকাটা যে কি কষ্টের! মৃত্যু এর চেয়ে শ্রেয় যে। অসুস্থতা কি একা তোমার হবে, আমার হবে না? আমি যেমন করে বাঁচব তুমিও বাঁচবে তেমন করে। বেঁচে থাকতে হবে, ভালো থাকতে হবে তোমাকে। কথা থামলো। কান্নার শব্দে ভারী হলো প্রকৃতি। এই বিচ্ছেদের সাক্ষী হলো খোলা মাঠ, তীক্ষ্ণ আকাশ, নীরব প্রকৃতি। আর বিচ্ছেদের ভার বহন করা দর্শিনী। হুট করে চুপচাপ থাকা টিনা কেমন উন্মাদ হয়ে উঠল। দৃষ্টান্তের মুখমণ্ডল তার দু হাতের আঁচলে নিয়ে বলতে লাগলো, আমি আপনারই আমার স্বামী মেনে এসেছি। আপনি আমার স্বামী। একজনের মনে সাজিয়ে রেখে আরেকজনকে কিভাবে নিজের মালিকানা দেব? কিভাবে? আমি পারবো না ডাক্তার সাহেব, অমন অন্যায় করতে পারবো না। উন্মাদ প্রেয়সীকে দেখে আর বাদ মানল না দৃষ্টান্তের অশ্রুকণা। নিজের অঢেল অশ্রুর তোয়াক্কা না করেই টিনাকে বোঝাতে শুরু করে। মাথায় হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলে, এমন করে না। তুমি এমন করতে থাকলে আমার যেন কষ্ট হবে। এমন করো না প্লিজ। প্রেমিকের অশ্রু সহ্য হলো না প্রেমিকার। বারংবার মুছে দিতে দিতে বলল, আমার শরীরে প্রথম ছোঁয়া আপনারই হবে ডাক্তার সাহেব। আমাকে গ্রহণ করুন। আমি মরে যাব না হয়, অন্তত আপনার ছোঁয়াগুলো তো জানান দিবে আপনি আছেন আমার সাথে। আমাকে ছুঁয়ে দেন, আলিঙ্গন করুন গভীরে। আপনার ছোঁয়া যেন আর অন্য কোনো পুরুষ মুছে দিতে না পারে। আমাকে গ্রহণ করুন। প্রেয়সীর এমন অনাকাঙ্ক্ষিত কথায় হতভম্ব দৃষ্টান্ত। মেয়েটা কি পাগল হলো? মাত্রই তো দুঃখের সাগরে তরি ভাসিয়েছে, এত তাড়াতাড়ি পাগল হলে হবে? ট্রেনার পাগলামো ততক্ষণে সীমা ছাড়িয়েছে। দৃষ্টান্তের গাল মুখ ছুঁয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে খালি। দৃষ্টান্ত বুঝাচ্ছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। টিনা শুনছেই না কিছু। পাগলামো মাত্রাতিরিক্ত হতেই সশব্দে চর পড়ল। টিনা শান্ত হলো, হতভম্ব চোখে তাকিয়ে রইল দৃষ্টান্তের দিকে। দৃষ্টান্ত হাঁটু ঘেরে বসে পড়ল মাটিতে। ভয়ঙ্কর আর্তনাদ ভেসে এলো। দু হাতের আঁচলে মুখ ঢেকে বলল, তুমি পবিত্র তৃণাবতী, ফুটন্ত ফুলের ন্যায় পবিত্র। তোমায় আমি ছুঁয়ে দিয়ে সে পবিত্রতা নষ্ট করতে পারি না, কখনোই না। চাঁদের কলঙ্ক থাকবে, কিন্তু আমার তৃণার কলঙ্ক থাকবে না। আমার পবিত্র তৃণাকে আমি কি করে অপবিত্র করব বলো? আমাদের ভালোবাসা কি ঠুনকো নাকি? আপনি আমাকে তো অপবিত্র করবেন না। আপনি তো আমার স্বামী, যার এতগুলো বছর আমি হৃদয়ে পুষে রাখছি। তৃণার কথার বিপরীতে দৃষ্টান্ত ডানে বামে অনবরত মাথা নাড়িয়ে বলতে লাগলো, না তৃণাবতী, আমি তোমার জীবনে কাল থেকেই কেবল পরপুরুষ হয়ে রব। তোমাকে মানতে হবে এ সত্যি। আমি তোমার জীবনে পরপুরুষ ছাড়া কিছু না। তৃণাও হাঁটু গেড়ে বসলো, জড়িয়ে ধরলো মানুষটাকে। প্রেমিক থেকে পরপুরুষ হওয়ার গল্প এত যন্ত্রণাদায়ক কেন? এত ভয়ানক কেন? কেন এত কাঁদতে হয়? যদি প্রেমিক ভাগ্যেই না থাকে তবে প্রেম করেছে কেন? বিচ্ছেদ নামক বিষ সহ্য করে বেঁচে থাকার জন্য? দর্শিনী আর দাঁড়ায় না,
পথ ধরে নিজের গন্তব্যে। আজ কতগুলো দিন পর তার বুক ভার করা বিচ্ছেদের কথা মনে পড়ল। সেও তো ভালোবাসতো, বিচ্ছেদের স্বাদ সেও পেয়েছে। কি বিষাক্ত সে স্বাদ! তবুও তো তৃণা আর দৃষ্টান্ত এতটুকু জানবে যে ওরা দুজনেই দুজনকে ভালোবেসেছে। অথচ দর্শিনীর ভাগ্যেও সেটাও নেই। কেউ ভালোবাসা পূর্ণতা পায় না বলে কাঁদে, আর কেউ পেয়েও অবহেলায় হারায়। দর্শিনী হাসল, গালের মাঝে লেপ্টে থাকা অশ্রুবিন্দু মুছে ছোট কণ্ঠে গান ধরল। আমরা প্রেম করিলাম দুইজনে হায়, প্রেম করিলাম দুইজনে হায়। আমি একলা পইরা হইলাম সে, তোমার মনে নাই রে বন্ধু, তোমার মনে নাই।